2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হওয়া জুলাই জঙ্গি হামলার কবলে যাতে না পড়তে হয় সেজন্য পুলিশের পোশাক ও আইডি কার্ড শপিং ব্যাগে ভরে বাসা থেকে সকাল 8টায় বের হন এএসআই মোহাম্মদ মুক্তাদির। পথিমধ্যে যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা এই নিরস্ত্র পুলিশ সদস্যকে মাথা থেতলে পিটিয়ে হত্যা করে এরপর তার মরদেহ রায়েরবাগ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে। প্রশ্ন হলো, এভাবে একদল মানুষ কি একজন নিরপরাধ মানুষকে খুন করতে পারে? তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। জুলাই জঙ্গি হামলা সহিংসতা যত বিস্তৃত হয়েছে ততই সামনে এসেছে আরও ভয়াবহ সব দৃশ্য। তেমনি এনায়েতপুর থানা ট্র্যাজেডি ছিল আন্দোলনের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। মিছিলের আড়ালে থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে থানা থেকে বেরিয়ে আসা 13 জন পুলিশ সদস্যকে একই কায়দায় পিটিয়ে ও মাথা থেতলে নির্মমভাবে হত্যা করা হয়। কারো মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়, কারো দেহ ফেলে দেওয়া হয় পুকুরে, আবার কয়েকজনের মরদেহ স্তূপ করে রাখা হয় মসজিদের পাশে। নৃশংসতার এই বিভীষিকাময় দৃশ্য পুরো দেশকে স্তব্ধ ও শোকাহত করে তোলে। 2024 সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি 15 জন পুলিশ নিহত না হতো, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জ আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে 2024 সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি আমরা। এসব ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, প্রকৃত পুলিশ হত্যাকাণ্ডের সংখ্যা কত ছিল? সরকারি হিসেবে গত জুলাই আগস্টের সহিংসতায় 44 জন পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। তবে পুলিশ বাহিনীর ওপর হামলার প্রকৃত ব্যাপ্তি ছিল আরও ভয়াবহ। বাস্তবে নিহত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ায় 3204 জন। রায়েরবাগ থেকে এনায়েতপুর, এসব ছিল কেবল নির্মম পরিণতি। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির সূচনা কোথা থেকে হয়েছিল সেই উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে 2024 সালের 5 জুনে। এটি আদালতের রায় থেকে শুরু হয়েছিল সবকিছু। সেদিন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। রায়ের পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অসন্তোষ দেখা দিতে শুরু করে। প্রথমে বিষয়টি ছিল কোটা নীতিকে কেন্দ্র করে, কিন্তু পরবর্তী 2 মাসে ঘটনা প্রবাহ এমন দিকে মোড় নেয় যা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়ে পরিণত হয়। 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 9 জুন আন্দোলন আরও সংগঠিত রূপ পায়। শিক্ষার্থীরা সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় এবং সুপ্রিম কোর্টে স্মারকলিপি জমা দেয়। একই সময়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে, যা শুনানির জন্য 4 জুলাই দিন নির্ধারণ করা হয়। এভাবেই আন্দোলন ধীরে ধীরে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে থাকে। 14 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, ওটার মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এর পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের নেতৃত্বে স্লোগান ছড়িয়ে পড়ে। স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজাকার পরিচয়কে স্লোগানে পরিণত করার এই ঘটনা দেশ জুড়ে তীব্র আলোচনা, সমালোচনা ও ক্ষোভের জন্ম দেয়। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। এরই মধ্যে জুলাই জঙ্গি হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। শাহবাগ অবরোধ, মহাসড়ক অবরোধ, রেলপথ অবরোধ, একের পর এক কর্মসূচি সামনে আসে। 18 জুলাই 2024 শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে দেশ জুড়ে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিন রামপুরের বিটিভি ভবন, বনানী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় এবং মিরপুরের মেট্রো রেল স্টেশনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি বহু থানা, পুলিশ ফাঁড়ি ও সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কয়েকটি স্থানে অস্ত্রাগারে হামলা চেষ্টার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় স্থাপনাগুলোর ওপর এই হামলা দিনটিকে জুলাই জঙ্গি হামলার অন্যতম ভয়াবহ দিনে পরিণত করে। কিন্তু পরদিন পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। 19 জুলাই 2024 কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে
ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল ভয়াবহ সংঘর্ষে কেঁপে ওঠে। যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, মিরপুর ও সাভার রণক্ষেত্রে পরিণত হয়। ন্যাশনাল ডাটা সেন্টার, মহাসড়ক, টোল প্লাজা, থানা ও পুলিশ লাইন্সে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটে নজিরবিহীন একটি ঘটনা। 19 জুলাই বিক্ষোভকারীরা নরসিংদী কারাগারে হামলা চালালে 9 জন জঙ্গিসহ কারাগারে থাকা 826 বন্দী সবাই পালিয়ে যায়। 85টি অস্ত্র লুটের খবর পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। দিন শেষে সারা দেশে কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। দেশের অন্তত 17টি কারাগারে নজিরবিহীন হামলায় 2000-এর বেশি বন্দী পালিয়ে যায়, যাদের মধ্যে ছিলেন 98 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ভয়ঙ্কর জঙ্গি। এখনও পর্যন্ত 700 বন্দী পলাতক রয়েছেন। এত সব ঘটনার পরও সহিংসতার ধারা থামেনি। 21 জুলাই 2024 আদালত কোটা সংস্কার করে 7% কোটা বহাল রেখে রায় দিলেও দেশের অস্থিরতা কমেনি। রাজধানীসহ বিভিন্ন স্থানে আন্দোলন চলতে থাকে। অন্যদিকে গাজীপুর, নরসিংদী, সিলেট ও চট্টগ্রামে সহিংসতা নতুন করে ছড়িয়ে পড়ে। বিভিন্ন পুলিশ লাইন্সে হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে, আর একের পর এক সরকারি ভবন আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। পরিস্থিতি তখনও ছিল চরম অনিশ্চয়তা ও আতঙ্কে ঘেরা। পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য করার পর দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যাত্রাবাড়ি থানায় হাজার হাজার মানুষের হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে সেখানে পুলিশ সদস্যসহ 50 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সাভারের আশুলিয়া থানাতেও, যেখানে থানা ঘিরে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই দিন এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে 450টিরও বেশি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ সদস্যসহ বহু মানুষ নিহত ও আহত হন। প্রশ্ন হল, শেখ হাসিনা দেশ ছাড়ার পর সংঘটিত সহিংসতা, থানা আক্রমণ, প্রাণহানি এবং আইনশৃঙ্খলার চরম অবনতির দায় কি সরাসরি শেখ হাসিনা, আওয়ামী লীগ বা ছাত্রলীগের ওপর বর্তায়? অন্যদিকে 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন কারাগারে থাকা 426 জন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং আলোচিত অন্তত 43 জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পান। তারই ধারাবাহিকতায় দেশে একের পর এক প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। একই সময়ে জুলাই হামলার সহিংসতায় সারা দেশের বিভিন্ন থানা থেকে লুট হয় 3619টি অস্ত্র এবং 4,56,418 রাউন্ড গুলি। রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর এই অস্ত্র ভাণ্ডারের বড় অংশ আজও পুরোপুরি উদ্ধার হয়নি। বিদেশি শক্তির অর্থায়নে জুলাই দাঙ্গার মাধ্যমে এত প্রাণহানি, এত ধ্বংসযজ্ঞ, এত অস্ত্র লুট, এত হামলা কেন ঘটানো হয়েছে তা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এখন পুরোপুরি বুঝতে পেরেছে।